আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ নাম্বার 70। আফটার লং টাইম আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আমি আছি আব্দুল আল মামুন। হয়তো আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে ভিডিও করছি এবং কই যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব ভারত মহাসাগরের বুকে অবস্থিত এক স্বপ্নের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে। নীল আকাশ, নীল সমুদ্র, সাদা বালি, সৈকত আর পানির উপর ওয়াটারফল। ভাসমান ঘর। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এটি ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত, ভারতের দক্ষিণ পশ্চিম এবং শ্রীলঙ্কার কাছাকাছি। এই দৃশ্যগুলো আমরা প্রায় ছবি ভিডিওতে দেখি, কিন্তু আসলে মালদ্বীপ কেমন, খরচ কত, বাংলাদেশ থেকে কিভাবে মালদ্বীপ যাওয়া যেতে পারে। এটি গঠিত হয়েছে প্রায় 1200-এর বেশি দ্বীপ রাষ্ট্র নিয়ে মালদ্বীপ গঠিত। এর মধ্যে 200টি দ্বীপে মানুষের বসবাসযোগ্য। ফুলেমালে, মালে এবং মাফুসি সহ অন্যান্য বড় বড় দ্বীপগুলো আমরা যেখানে গেছি এগুলা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। খাওয়া দাওয়া, ধর্ম এবং বিস্তারিত স্কুবা ড্রাইভিং, প্যারাসেলিং। সো লেটস কামিং আফটার দ্য ইন্ট্রো। সো ওয়েলকাম টু ব্যাক। আমরা ফিরে আসলাম ইন্ট্রোর পরে। এখন আমরা আছি রুমে। আজকের ভিডিওটি করার জন্য আমাদের যা যা প্রয়োজনীয় তা আমরা গুছিয়ে নিব আমাদের লাকিসে। আমরা নিচ্ছি মাইক্রোফোন এবং একটি গিম্বল সাথে করে। এখন আমরা রওনা দিচ্ছি। আমরা রিকশায় করে আসি গুলিস্তানের দিকে। এখান থেকে রিকশা থেকে নেমে আমরা একটা সিএমজি নিয়ে যাব এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে যাব। তো আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা সিএনজি, তো এটা নিয়ে আমরা এয়ারপোর্টে। আমার তেমন তাড়াহুড়া নাই, তাড়াহুড়া ছাড়াই আমরা গাড়িতে উঠে গেলাম, সিএনজির মধ্যে বসে পড়লাম অনায়াসে। আমার ফ্লাইট আজকে রাত 11টায়, এখনো মাগরিবের আজান দেয় নাই, সন্ধ্যা এখনো পার হয় নাই। তারপরও আমরা সিএনজি করে একটু দ্রুততম ফাস্ট ফ্লাইট আমার, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করব। তারপরও কোনো তাড়াহুড়া নাই। দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্ট থেকে আমরা বোর্ডিং পাস দিয়ে ইমিগ্রেশন ক্রস করতেছি। ইমিগ্রেশন পার করে এখন আমরা এই যে আমাদের বিমানটা দেখে যাচ্ছে, আমাদের ফ্লাইট ফিটস এয়ারের ভিতরে আমরা ঢুকে পড়লাম এবং আমাদের টিকিটগুলো চেক করতেছে বিমানবালার লোকজনে। এবং আমাদের বিমানটা দেখতে পাচ্ছেন অনেক বড়, আবার বেশি বড়ও না, ছোটখাটো। আমরা বসে পড়লাম যা যা সিটে। জানালা দিয়ে বাংলাদেশের লাস্ট সিনটা একটু দেখার চেষ্টা করতেছি। রাতের আধারে হারিয়ে গেলাম। A few moments later. তো এখন আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম শ্রীলঙ্কা। বাংলাদেশ থেকে মালদ্বীপের দূরত্ব প্রায় 2927 কিলোমিটার। বিমানে যেতে যেতে প্রায় 4.5 ঘন্টা সময় লাগে। তো আমাদের বিমানটা ট্রানজিটে আসছে। আমাদের বিমানটা এখন শ্রীলঙ্কা ওয়েট করবে। আমরা শ্রীলঙ্কা আসছি। এই যে দেখতে পাচ্ছেন ইমন ভাই আমার রুমমেট, আমার সাথে তিনি থাকবে একই হোটেলে। তো পর্যায়ক্রমে আপনাদের সবকিছু বোঝানোর চেষ্টা করব। এই যে একটা বিষয়, শ্রীলঙ্কা এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন একটা দান বাক্স, অনেকে দান করতেছে। এই জায়গা মানে ধর্মের যে কালচারটা, এরা এই জায়গা আসলে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে। অনেকে নিজেদের মতো যার যার মতো যে যা পারছে দান করার চেষ্টা করতেছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি বিষয়টা। ঠিক আছে, আমরা সামনের দিকে যাব। শ্রীলঙ্কার এয়ারপোর্টটা আমার কাছে এত সুন্দর লাগছে। এয়ারপোর্টের ভিতরে মনে হচ্ছে পুরো একটা শপিং মল, এবং আপনি যা চাবেন তাই পাবেন শ্রীলঙ্কা এয়ারপোর্টের মধ্যে। সব ধরনের কসমেটিক্স থেকে শুরু করে সব ধরনের জিনিস এই এয়ারপোর্টের মধ্যে পাওয়া যাচ্ছে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এক পাশে কসমেটিক, অন্য পাশে এই যে কফি হাউসও আছে। কফি আপনারা চাইলে কফি, এই জায়গা হচ্ছে ডলার ছাড়া আসলে খাওয়া দাওয়া যায় না, আর ডলারই চলে বেশিরভাগ সময়। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জাস্ট একটু। আমরা ঘুরে ঘুরে একটু শ্রীলঙ্কান এয়ারপোর্টটা দেখার চেষ্টা করতেছি। এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর, আসলে না দেখলে বুঝতে পারবেন না। আপনারা যারা আসেন নাই তারা আসার চেষ্টা করবেন। আসলে ঘুরে দেখা খুবই জরুরি জীবনে, লাইফে। এই জায়গা দেখতে পাচ্ছেন লাউঞ্জে অনেকে অপেক্ষা করতেছে নেক্সট ফ্লাইটের জন্য। আমাদের ট্রানজিট আছে। তো আমাদের সাথে আছে এই যে এক ভাই, তিনি বাংলাদেশ থেকে যাচ্ছে। আমাদের কুষ্টিয়া খোকসা থানা। ভাই যাচ্ছে কাছে, আমি আছি ভাঙ্গা থেকে। ভাঙ্গা থেকে আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে ফজরের নামাজটা সেরে নিলাম। ফজরের নামাজ পড়ে আমরা এখন আসি R6 দিয়ে নিচেই নামে বিমানে ওঠার সময় যে চেকিংটা হয়, এই জায়গা আমরা দেখতে পাচ্ছি। চেকিংয়ের এই জায়গা আছে, অনেকে ওয়েট করতেছে। আমাদের চেকিং শেষ, আমরা গাড়িতে করে বিমানের দিকে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। এই গাড়িতে করে যাওয়া পরে আমরা বিমানে উঠে ফ্লাই করব মালদ্বীপের উদ্দেশ্যে। প্রায় অনেক সময় আমরা এই জায়গা ওয়েট করছি। আমাদের বিমানটা দেখতে পাচ্ছেন, সকালের সূর্য উদয় হয়েছে।
একে একে করে সবাই বিমানের মধ্যে উঠতেছে। আমাদের বিমানটা ছাড়বে প্রায় 3 ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার মতন সময় লাগবে, 2.5 ঘন্টার মতন সময় লাগবে শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে পৌঁছাইতে। বেশি সময় না জার্নি করা। আমাদের সিটটা পড়ছে এবারও জানালার সাইডে। এই যে এক ভাই আমার সাথে ঘুরতে যাচ্ছে, যেহেতু আমার সিটটা জানালার পাশেই পড়ছে, তো আমি জানালা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব মেঘ এবং কিভাবে ভেসে বেড়াচ্ছে। পাখার সাইডে আমাদের সিটটা পড়ছে, যদিও এটা বলা লাগে, না বললে আসলে ওরা দিতে চায় না। আমি বলছি যে ফার্স্ট টাইম আমার ফ্লাই করতেছি, তো আমাকে একটু ফার্স্ট সামনের দিকে এবং পাখার সাইডে একটু জানালার সাইডে একটু দেওয়ার চেষ্টা করেন, এই জন্য ওরা দিছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মেঘগুলা ভেসে বেড়াচ্ছে, একটা অন্যরকম সৌন্দর্য, চোখের আসলে না দেখলে বোঝা যায় না। আমি কয়েকটা শট নিছি দেখানোর জন্য আপনাদের জাস্ট। ভাসমান মেঘ দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম মালদ্বীপ ভ্যালেনা এয়ারপোর্ট মালে। এই মালে থেকে আমরা যাব হুলেমালে। হুলেমালে আমাদের হোটেল, আমরা হুলেমালেতে থাকবো। হুলেমালে থেকে মাফুসি এবং সব জায়গায় যাওয়ার চেষ্টা করব। এখন আমরা আছি এয়ারপোর্টে, আমরা ইমিগ্রেশনের কাছে আছি। আমাদের অ্যারাইভেল সেলটা 30 দিনের জন্য নিব আমরা এখন। সিল নেওয়ার জন্য আমরা যাচ্ছি। এখানে দুইটা লাইন করা হয়েছে, যারা ওয়ার্ক পারমিটে আসছে তাদের জন্য একটা লাইন এবং যারা টুরিস্ট ভিজিটিং এ আসছে তাদের জন্য একটা লাইন। দেখেন বাংলাদেশের মতন অত গ্যাদারিং নাই, অত হাউকাউ নাই, অনেক সুন্দরভাবে স্মুথলি কাজ করা হচ্ছে। যদিও যারা যারা বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করছেন হয়তো বোঝেন যে কেমন বিষয়টা। আমরা অ্যারাইভেল সিলটা পেয়ে গেছি, এদেশের প্রবেশ পত্রটা পেয়ে গেছি। এখন আমরা যাব সামনের দিকে। আমাদের সাথে থাকেন। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। আমরা দেখাবো পরবর্তীতে আমরা কি করছি, কিভাবে গেলাম, সবকিছু থাকবে এই ভিডিওতে, পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমরা এখন আমাদের যে লাকিস বোর্ডিংয়ে দেওয়া হয়েছে ওটা নেওয়ার জন্য বেল্টের সামনে অপেক্ষা করতেছি। বেল্টটা আসলে আমরা লাকিসটা নিয়ে বের হব। আমাদের জন্য ওয়েট করতেছে হোটেলের লোকজন। এই জায়গায় দেখতে পাচ্ছেন বেল্টটা চলে আসছে, আমাদের লাকিস এই বেল্টে আসবে। আমরা এখান থেকে লাকিসটা নিব, লাকিসটা নিয়ে আমরা বের হব। তো অবশেষে আমরা ভ্যালেনা এয়ারপোর্ট থেকে মালে বের হচ্ছি। আমাদের গাড়ি চলে আসছে, এই গাড়িতে করে আমরা এখন হোটেলের দিকে যাব। হোটেলে যাওয়ার পরে আমরা একটু রেস্ট নেব অথবা কি করব দেখতে থাকেন। আমাদের যে ড্রাইভার ইনি হচ্ছে শ্রীলঙ্কান, তো খুবই ফ্রেন্ডলি স্মুথ এবং তার সাথে কথা বলে যা বোঝা গেল। ডান দিকে রাস্তাটা চলে গেছে, ডান দিকে রাস্তাটা হচ্ছে মালে শহর এবং বাঁ দিকে রাস্তাটা হুলেমালে। তো আমরা যাচ্ছি এখন হুলেমালের দিকে, পাশে দেখা যাচ্ছে এয়ারপোর্টের ভিউগুলা। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের হোটেলে। আমাদের হোটেল মালদ্বীপ হুলেমালে মিরাক্কেল গার্ডেনে। মিরাক্কেল গার্ডেনের ভিতরে আমরা প্রবেশ করলাম। হোটেলে আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিচ্ছি। আমরা স্বাদটা অনেক সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কসের। আমরা হোটেল থেকে এই দেশের কারেন্সি নিয়ে নিলাম। আজকে আমরা $100 কনভার্ট করলাম মালদ্বীপের কারেন্সিতে। এখন আমরা আমাদের রুমের মধ্যে যাচ্ছি। আমাদের রুমে আমার সাথে আছে আমার আরো দুইটা ভাই, আমার রুমমেট হিসেবে তারা আছেন ইমন ভাই এবং টিটু A ভাই। few moments later. রুম থেকে আমরা বেরিয়ে আসছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার জন্য সামনের দিকে আগাচ্ছি। ওই পাশে আছে বাংলাদেশ হাই কমিশন, আমরা ওটার সাইড দিয়ে যাব। আমরা কয়েকজনে হাঁটাহাঁটি করতেছি, হেঁটে হেঁটে যাব। যেহেতু এখনো আসলে চলেন, চলেন। লাঞ্চ টাইম হয় নাই, কেবল এটা হচ্ছে সকাল আমাদের 10টা বাজে। বাংলাদেশ দেখতে হাই পাচ্ছেন কমিশন। অফিসে আমরা বাংলাদেশ যাচ্ছি হাই এখন কমিশন ছিল, ওটা বাংলাদেশ হাই নাস্তা কমিশনের করার জন্য। সামনে আমাদের দিয়ে সাথে আমরা আছে এই যাচ্ছি। যে আমাদের সাথে আছেন এই যে দাদা 4 জন আমরা এবং আছি, অনেক আঙ্কেল আছে, পিছে টিটু একসাথে ভাই 4 এবং জন থাকবো, ইমন এই ভাই 4 জন। আছে। আমরা হাঁটতেছি, সামনের দিকে যাব। তো অবশেষে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম। এই জায়গায় আসলে বাঙালি কোনো ফুড নাই, তেমন কোনো খাবার নাই। আমরা অর্ডার দিছি এই দেশের রুটি। একটা রুটির দাম হচ্ছে 8 টাকা করে। আর হচ্ছে আমরা ডাউল অর্ডার দিছি, ডাউলের দাম হচ্ছে আপনার 60 টাকা এই দেশের টাকা। 5 minutes later. আসসালামু আলাইকুম গাইস, ফিরে আসলাম। আমরা এখন সমুদ্র সৈকতের পাশে আছি। এর এক পাশে সমুদ্র, অন্য পাশে আমাদের হোটেল, হোটেল মিরাক্কেল গার্ডেন। মিরাক্কেল গার্ডেনে যাইতে 2 মিনিট সময় লাগে। ওই পাশে আমাদের মিরাক্কেল গার্ডেনটা। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সমুদ্র সৈকত এবং আশেপাশের যে ভিউগুলো আছে আপনাদের দেখাবো। ক্যামেরায় আছে ইমন ভাই, আমার হেল্প করতেছে, ক্যামেরার সাথে আছেন ইমন ভাই। একটু এদিকে আসেন, আমরা যাব। ওই যে ওই পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন, গাছের সাইডে যাব এবং সমুদ্রটা সুন্দর করে এক্সপ্লোর করার চেষ্টা করব। একটু আস্তে আস্তে আসেন ভাই, একটু ডানের দিকে নেওয়ার চেষ্টা করেন। দেখেন কত সুন্দর ভিউ, আসলে একটু রোদ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা মালদ্বীপে এসে পৌঁছালাম। আসলে সৌন্দর্য আমরা জানি না আমি কতটুকু দেখাতে পাচ্ছি, আপনারা কতটুকু নিতে পারছেন।
না আসলে। তো গাইস, এখন এই মুহূর্তে আমি আছি একটা বিচে, সমুদ্রের পাড়ে একটু হাঁটাহাঁটি করতেছি। আপনাদের জাস্ট বিচ ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি স্মুথলি। একটু রৌদ্র আছে, সুন্দর লাগতেছে, একদম অ্যামেজিং। আসলে এই জায়গায় না আসলে জাস্ট অনুভব করতে পারবেন না আপনারা। ভিডিওতে দেখে হয়তো কতটুকু জানি না বুঝতে পারতেছেন, তারপরও দেখানোর চেষ্টা করতেছি। রৌদ্রের মধ্যে একটু হাঁটাহাঁটি করতেছি, ওয়েদারটাও ভালো, সব মিলিয়ে একটা সুন্দর একটা পরিবেশ। মালদ্বীপ সম্পর্কে যতটুকু তথ্য এ পর্যন্ত জানছেন, মালদ্বীপ হচ্ছে একটি মুসলিম কান্ট্রি। এখানে 100% মানুষই মুসলিম। তবে এদেশের জনসংখ্যা প্রায় 4.5 লাখ এবং বাইরে থেকে আগতরা বেশিরভাগই মালদ্বীপে আছে। যেমন আমাদের অনেক বাংলাদেশি ভাইরা এখানে কাজ করেন। এখানে প্রায় 1200-র মতন ছোটখাটো দ্বীপ আছে, তবে 200+ দ্বীপে হচ্ছে মানুষের বসবাসযোগ্য। মালদ্বীপের রাজধানী যেহেতু হচ্ছে মালে থেকে হুলেমালে, এই হুলেমালেতে আমরা আছি এখন। হুলেমালের একটা বিচে আছি এখন আমরা, একটু দেখলেন। অনেক ক্লান্ত লাগতেছে যেহেতু আমরা এখন চলে যাব এই জায়গা থেকে। যাওয়ার পরে হয়তো আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার পরবর্তীতে আবার আমরা আসবো বিচে, গোসল করব সব মিলিয়ে। একটু তথ্য দেওয়া যাক। মালদ্বীপে আসার জন্য আপনাদের 75,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যারা আসবেন, জিমন ভাই আমার পাশে আছে, আপনারা যারা আসবেন তারা হয় কি আগে থেকে যদি বিমানের টিকিটটা কাটেন তো সেক্ষেত্রে হয়তো অনেক কম পাবেন। মানে যত দ্রুত যাইতে চাইবেন তত আপনার কস্ট বেশি পড়বে সব মিলিয়ে। তো চেষ্টা করবেন অনেক আগে থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য, আর একটু ভালো করে রিসার্চ করবেন, গুগল করবেন, চ্যাট জিপিটি করবেন। কারো কোনো তথ্য লাগলে ইনবক্সে নক দিবেন। তারপর আমার নাম্বারটা দেওয়া থাকবে। সব মিলিয়ে আমরা এখন হোটেলের দিকে 5 যাচ্ছি, minutes একটু রেস্ট later. করব। আমরা এখন আছি একটা চায়না শপের সামনে। আমরা দুপুরে লাঞ্চের জন্য বের হয়েছি ফ্রেশ হয়ে রুম থেকে, গোসল করে। এখান থেকে বের হয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা হচ্ছে বিচে যাব। বিচে আবার গোসল করব সমুদ্রের পানিতে। যেহেতু আমরা একটু এনজয় করব সব মিলিয়ে। দেখতে থাকেন। আমরা যাচ্ছি খাওয়ার জন্য, দোকানের দিকে যাচ্ছি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশটা। আসলে বাংলাদেশে এই জিনিসগুলো সব থেকে মিস করি, যে সৌন্দর্য। মানে মানুষ হচ্ছে আপনার স্টেট ফরওয়ার্ড, সব সময় তাদের রুলসের ভিতরে থাকে, রেগুলেশনের ভিতরে থাকে। ওই যে একটা জিব্রা ক্রস দেখলেন, 1 কিলো 1.5 কিলোমিটার যত দূরই হোক, জিব্রা ক্রস ছাড়া এরা কখনো পার হয় না। ইভেন এদের রুলসটা অনেক স্টেট, খুব ভালো, সব কিছু মিলিয়ে সব সুন্দর এবং পরিবেশটা ভালো। বিশেষ করে হচ্ছে আপনার কোথাও ময়লা নাই, ময়লা পাবেন না, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এরা। আমরা একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাব এখন একটা দোকানে, একটা রেস্টুরেন্টে যাব। আমরা খাওয়া দাওয়া করতেছি, যে আমার রুমমেট এরা খাওয়া দাওয়া করতেছে, ইমন ভাই, টিটু ভাই, এরা অর্ডার দিছে, খাওয়া দাওয়া করতেছে। যেহেতু আমি কিছু সময় আগে খাওয়া দাওয়া করছি, এই জন্য আর আমি এখন খাওয়া দাওয়া করতেছি না, ভাইরা খাওয়া দাওয়া করতেছে। ভাইরা হচ্ছে একটা আইটেম অর্ডার দিছে, এটা হচ্ছে আপনার সম্ভবত এই দেশের ফুড। সব মিলে এই যে পাশে আবার পপকর্ন দিছে। তো দেখানোর চেষ্টা করতেছি লাঞ্চে যে খাবারগুলো এই যে আছে, রাইস। তবে এই যে যে রাইসগুলো, এগুলো আমাদের দেশের ভাতের মতন না, এগুলা খাওয়া যায় না ওরকম ভাবে, আপনি খাইতে পারবেন না। অভ্যস্ত না হইলে আস্তে আস্তে অভ্যস্ত হইতে হবে আপনার, সব থেকে বড় কথা। আপনি খাওয়া দাওয়ার জন্য আপনার 30, 50, 100 টাকার মধ্যে আপনি প্রতিদিন খাইতে পারবেন, 200 টাকার Few মধ্যে। moments later. তো গাইস, এখন আমরা বিচে চলে আসলাম। আমরা বিচে একটু গোসল করব, সব মিলিয়ে একটু পানির ভিতরে ভিজবো, একটু আনন্দ করব। এটা সাথে থাকেন, হয়তো দেখতে পারেন, বুঝতে পারবেন। কিছু তথ্য দেওয়া বাকি ছিল, যে তথ্যগুলো দিব। আপনারা হচ্ছে সব মিলিয়ে $100 যদি কনভার্ট করেন, $100 দিয়ে আপনারা হচ্ছে 3 দিন সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। লাঞ্চ, ডিনার, 3 দিন খাওয়া দাওয়া করা যাবে। $100 খরচ হবে আপনাদের সব মিলিয়ে। তবে এই জায়গা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে অনেক, বাঙালিরা অনেক কাজ করে। আমরা পানির ভিতরে নেমে গেলাম, দেখাচ্ছি এবং তার মাঝে কিছু কিছু ছোট ছোট তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। মানিক আঙ্কেল নামছে পানির মধ্যে, দেখতে পাচ্ছেন। ইজ এ গুড ম্যান, খুবই ফ্রেন্ডলি পারসন। তার সাথে যে সময়গুলো কাটিয়েছি একটা স্মৃতির মতন, পানির মধ্যে ভাসতেছি। এটা অন্যরকম অনুভূতি হচ্ছে আসলে সব মিলিয়ে। অনুভূতিটা এরকমভাবে শেয়ার করা যায় না আসলে, এটা হয়তো বুঝতে পারবেন যারা হয়তো এরকম আসছেন। তবে সব থেকে ভালো হয় কি, যে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে সব থেকে বেশি বেটার হয়। মানিক আঙ্কেল আছে আমার পিছে, দাদাও আছে, দাদারও দেখাবো। ইজ এ গুড ম্যান, দেখতে পারতেছেন এই যে ইয়াগুলা বোটগুলা যাইতেছে, এটা হচ্ছে
স্লিং ড্রাইভার থেকে অনেক কিছু আছে, ব্যানানা ড্রাইভিং সব কিছু আছে। উপর দিয়ে একটা সি প্লেন উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, সি প্লেনটা গেল, যে পাশে বোট রাইডিং। এগুলো হচ্ছে $70 $75 করে এক একটা। আপনাকে হচ্ছে 15 মিনিট বা 30 মিনিট এরকম আপনার ঘোরাবে। এটার প্রাইস হচ্ছে আপনার $70 $75 এরকম করে নেয় এরা এই জায়গা। জাস্ট মালদ্বীপ হচ্ছে খুব একটা এক্সপেন্সিভ রাষ্ট্র, এক্সপেন্সিভ দ্বীপ। আপনি ইউজ পরিমাণ টাকা খরচ করতে পারবেন, যদি আপনার টাকা থাকে আপনি খরচ করতে পারবেন। তো হচ্ছে আপনি 3-4 দিন থাকার জন্য হচ্ছে আপনার $100 হইলে আপনি হয়ে যাবে, শুধু খাওয়ার জন্য, শুধু খাওয়ার জন্য। আর তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখবো। ইনফরমেশনটা হচ্ছে আপনারা যখন টাকা ভাঙাবেন, এয়ারপোর্টে যদি আপনি ভাঙ্গান সরকারি রেট পাবেন 1500-1600 টাকা দিবে, ওই দেশে রফি দিবে। আপনারা যে হোটেল থেকে ভাঙ্গান, আপনাদের যে হোটেলে থাকবেন ওই জায়গায় অনেক সময় 1900 দেয়। আবার আপনারা যদি লোকাল কোনো দোকানে থেকে ভাঙ্গান সেক্ষেত্রে দেখা যেতে আপনারা 1970 1900 2000 রুপিও পেতে পারেন। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন লোকালের থেকে সবসময় ডলার ভাঙ্গানোর জন্য আপনারা চেষ্টা করবেন। আর একটা কথা, মানে ওই যে অনেকে কল্পনা করে যে আমি একটা কফি খাবো $1 দিয়ে, এরকম $1 $2 করে নিয়ে আসে, এই ভুলটা বলেও করবেন না। সবসময় চেষ্টা করবেন $100 নোট আনার জন্য, কারণ $100 একটা ভ্যালু থাকে সবসময়। $100 অনেক সময় কাউন্ট হয়, তার নিচেই থাকলে ওরকমভাবে কাউন্ট আসে না। একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আসলে সমুদ্রের পাড়ে বসে দোলনা খাওয়া, সমুদ্রের যে গর্জন, সুন্দর শব্দটা, সব মিলিয়ে দাদা পানির ভিতরে আছে, মানিক আঙ্কেল দোলনায় দোল কাটছে। তো আজকের ভিডিও আমরা লেন্থি প্রসেসিং হয়ে গেছে, অনেক লেন্থ হয়ে গেছে। সব মিলে আমরা এই ভিডিও আজকের মতন ক্লোজ করার চেষ্টা করতেছি। আপনারা আমাদের পরবর্তী ভিডিওতে দেখবেন আমরা কিভাবে প্যারাসিলিং করলাম, কিভাবে স্কার্ফ ড্রাইভিং করলাম, আমরা মাহফুসি গেলাম কিভাবে, মাহফুসি যাইতে কিভাবে খরচ হয়। তো একটু কথা আসলে না বললেই নয়, আপনারা মাহফুসি যদি না যান, দেখা গেলো অনেকে আছে কি মালেতে থাকে, উলেমালে থাকে, তো এই জায়গা থেকে মাহফুসি আপনারা যাইতে পারবেন। A few moments later. আমরা বিচ থেকে রুমের দিকে যাচ্ছি গোসল সেরে। তো একটা তথ্য আপনাদের দিতেছিলাম, যারা হচ্ছে মালে বা হুলেমালেতে থাকেন তারা মাহফুসিতে যখন যাবেন, তো আপনাদের মাহফুসি যাওয়ার জন্য হচ্ছে আপনার বোটে করে যায়, স্প্রিং বোটে সম্ভবত $30 $40 খরচ হবে। আবার অনেক সময় স্কুবা ড্রাইভিং, প্যারাসিলিংয়ের প্যাকেজ থাকে, যেটা হচ্ছে আমি লিফটের মধ্যে আছি, প্যাকেজগুলো $100 $70 এরকম Minutes থাকে। later. রাতে বের হয়েছি, মানিক আঙ্কেল দাদার সাথে ঘুরতেছি। সামনে মসজিদ, নামাজ পড়বো, এশার নামাজটা পড়ে নেব। মাগরিবের নামাজ রুমের মধ্যে পড়ছি। সব মিলে এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, আমরা এশার নামাজ এই জায়গা থেকে পড়ে নিছি। এশার নামাজ শেষে আমরা যাব একটু শপে, অজুখানা, নামাজ রুম, নামাজ পড়ে বের হইলাম। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ হাঁটাহাঁটি করতেছি। মানিক আঙ্কেলও নামাজ পড়ছে। দাদা হচ্ছে হিন্দু ধর্মের লোক, ইজ এ গুড ম্যান। সব মিলিয়ে দাদা অনেক ভালো একজন ব্যবসায়ী। তো আমরা একটু নিজেদের গসিপ করতেছি নিজেরা আর হাঁটতেছি। আমরা যাব একটা শপে, শপে যেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সমুদ্রের পাড়ে যেয়ে খাবো, ড্রিঙ্কস পান করব। ঠিক আছে, 1 minute later. আমরা একটা শপে আসছি এখন। এখান থেকে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিব। মানিক আঙ্কেল আমাদের অফার করতেছে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। কস্ট তারা হচ্ছে ইয়া নিছে, আমি পাইনঅ্যাপেল আমার ফেভারিট, পাইনঅ্যাপেলটা নেওয়ার চেষ্টা করতেছি। পাইনঅ্যাপেল ফ্লেভার নিতেছি আমি। আমি হচ্ছে আপনার পাইনঅ্যাপেলটা নিলাম। পাইনঅ্যাপেলটা আমার অনেক ফেভারিট। অনেকে ইয়া নিছে, পাপায়া নিছে, ম্যাঙ্গো আছে। সব মিলিয়ে আমাদের আজকে অফার করতেছে মানিক আঙ্কেল, বিলটা পে করবে। তো আমরা এখন সমুদ্রের রাস্তার দিকে যাচ্ছি। সমুদ্র সৈকতের রাতের যে গর্জনটা, আসলে সমুদ্রের গর্জন, যত মনটা যতই খারাপ থাকুক, কষ্টে থাকুক, মন আসলে ভালো করে দেয়। একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে শরীরের ভিতরে। সব মিলে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। এখন রাত প্রায় আপনার 12টা প্লাস বাজে, রাত 12টা বাজে। বাংলাদেশের টাইম হচ্ছে এর থেকে 1 ঘন্টা বেশি প্লাস।
ধরা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার 1টা বাজে মনে হয় সামথিং। এই জায়গায় একটু অন্ধকার। খুবই সুন্দর একটা জায়গা। আমরা আসছি বিচের সাইডে, আমরা বিচে ঘোরাঘুরি করতেছি। সমুদ্রের গর্জন এবং সাথে কোল্ড ড্রিঙ্কস, পাপায়া ফ্লেভারের, সরি পাপায়া না, পাপায়া তো আঙ্কেলটা নিছে। তো সব মিলিয়ে দাদা ওই যে নিচ্ছে। আহ, আমরা আগামীকাল মাফুসি যাব, প্যারাসেলিং এবং স্কুবা ড্রাইভিং করব। পরবর্তী ভিডিও আসবে, আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী তথ্যগুলো ওই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব আমরা। এবং মাফুসিতে আছে বিকিনি বিচ থেকে শুরু করে সব জায়গা আমরা সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব, কিভাবে গেলাম এভরিথিং সব তথ্য দেওয়ার চেষ্টা করব। কারোর যদি কোনো ধরনের কোনো তথ্য লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর পার্সোনালি নক দেওয়ার চেষ্টা করবেন সব মিলিয়ে। আর ড্রিঙ্কসটা অনেক ভালো ছিল, বেটার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও প্রায় শেষের দিকে, আমরা শেষ করতে যাচ্ছি আজকের মতন ভিডিও এখানেই। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।